Hello, my dear students. Welcome again. I am SM Salahuddin, lecturer in English, Rajbari Government College, Rajbari. In the previous class, I taught you the rules of narration. Narrationের যে ইনভার্টেড কমা ওঠানোর যে টেন্সের পরিবর্তন হয় সেই টেন্সগুলো শুধু আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজকে দেখো যে আমরা জানি অর্থগতভাবে সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি। আমি তোমাদের প্রথমেই বলছি যে একটা ডিরেক্ট ন্যারেশনকে ইন্ডিকেট করার সময় সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্সে করতে হয়। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন যদি থাকে প্লাস ফুল স্টপ। অ্যাসার্টিভ সেন্টেন্সে তোমরা জানো যদি সাবজেক্টের আগে মানে যদি অক্সিলারি থাকে সেটা সাবজেক্টের পরে বসে এবং ভার্বের আগে বসে। ঠিক এখানে গত ক্লাসে আমরা টেন্সের পরিবর্তনটা দেখিয়েছি যে টেন্স কী ধরনের চেঞ্জ হয় ইনভার্ট কমা ওঠার পরে। আজকে আমরা দেখাবো যে এই অর্থগতভাবে 5টা সেন্টেন্স, এই 5টা সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠে কী ধরনের চেঞ্জ হয় এবং ইনভার্ট কমার পরিবর্তে কী বসে। বেসিক্যালি এই দুটো জিনিস তোমরা যদি ভালো ধরতে পারো, আমি গত ক্লাসে আরও দেখিয়েছি যে প্রোনাউনগুলা বা নাউনগুলার চেঞ্জ, যে ফার্স্ট পারসন সবসময় সাবজেক্টকে ফলো করে, সেকেন্ড পারসন সবসময় অবজেক্টকে ফলো করে, এবং এই অনুযায়ী কীভাবে ফর্মগুলো চেঞ্জ হয় সেটা আমরা শিখিয়েছি। তো আজকে দেখো আমরা এই 5টা সেন্টেন্সের ইনভার্টেড কমা উঠালে কেমন ধরনের চেঞ্জ হয় সেটা আমরা আলোচনা করব। আমাদের আজকে প্রথম আলোচ্য বিষয় হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা জানি অ্যাসার্টিভ মানে বর্ণনামূলক বাক্য, যেটা আমরা আসলে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করবো, সেই জন্য এখানে টেন্সের গঠনে কোনো চেঞ্জ করতে হবে না, শুধু ভার্বের পরিবর্তন। দেখো যে অ্যাসার্টিভ সেন্টেন্সে তোমরা রিপোর্টিং ভার্ব টোল্ড করতে পারো পাস্ট টেন্স থাকলে, এবং টোল্ডের পরে সবসময় অবজেক্ট বসবে যেহেতু একটা ট্রানজিটিভ ভার্ব, এবং ইনভার্টেড কমা উঠে দ্যাট বসে, আর বাকিটা টেন্স অনুযায়ী চেঞ্জ হয়। যেমন দেখো, আই সেড টু দ্য বয় আই নিড ইয়োর হেল্প। আচ্ছা, এইখানে দেখো যে আমরা এখানে রিপোর্টিং ভার্ব চেঞ্জ করতে পারি। আই টোল্ড দ্য বয় দ্যাট। অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠে দ্যাট বসে, আর এই ফার্স্ট পারসনকেই ফলো করছে, সেই জন্য এখানে প্রোনাউনের চেঞ্জ হবে না। আই নিডেড, যেহেতু এইটা পাস্ট টেন্স আছে, এইটা যে প্রেজেন্ট আছে তার উল্টা পাস্ট, নিডেড হিজ হেল্প, ফুল স্টপ। অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং ইনভার্ট কমা উঠে দ্যাট বসে, আর রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সের হয় আগের মতো, যদি রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট টেন্স থাকে, যেই প্রেজেন্ট আছে তার উল্টা পাস্ট, আমরা প্রিভিয়াস ক্লাসে যেটা আলোচনা করেছি। এছাড়াও যদি ফিউচার টেন্স থাকে রিপোর্টেড স্পিচ, সেক্ষেত্রে শুধু শ্যাল বা উইলের পরিবর্তে উড। অন্য অন্য মডেলের ক্ষেত্রে ক্যানের ক্ষেত্রে কুড, মেয়ের ক্ষেত্রে মাইট, আর যদি উড, কুড, মাইট, শুড আগে থেকেই থাকে আমরা ওগুলো চেঞ্জ করব না। আর রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স, রিপোর্টেড স্পিচও পাস্ট টেন্স, সেই ক্ষেত্রে পাস্ট ইনডেফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তোমাদের অলরেডি আমি আরেকটা বিষয় শেয়ার করেছি যে পাস্ট ইনডেফিনিট থেকে পাস্ট পারফেক্ট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই দুটোর ক্ষেত্রে পরপর দুটো ভার্ব চেঞ্জ হয়, অন্য ক্ষেত্রে পরপর দুটো ভার্ব পরিবর্তন হয় না। তো এখানে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ খুবই কম আসে, সেই ক্ষেত্রে তোমরা পাস্ট ইনডেফিনিটটাকেই একটু বেশি করে খেয়াল করবে। ওকে, আমি তোমাদের এই 5টা সেন্টেন্সের মধ্যে দ্যাট কাদের কাদের ক্ষেত্রে বসে সেটা একটু দেখানোর চেষ্টা করি। অ্যাসার্টিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। ওকে, আমরা এবার অপটেটিভ নিয়ে আলোচনা করব। অপটেটিভ মানে দোয়া, কামনা, প্রার্থনা। এখানে আমরা
আর রিপোর্টিং ভার্ব চেঞ্জ করে উইস্ট বা প্রেড এর কোনো একটা ব্যবহার করব, উইস্ট বা প্রেড। যেমন দেখো হি said long live he said may Allah help you। এখানে দেখো যে আমি এই ইউটাকে কোনো থার্ড পার্সন হিসেবে ধরে নিচ্ছি, কারণ আমরা এটা একটা ন্যারেশন আকারে পাবো, প্যাসেজ আকারে পাবো, সেজন্য এই পার্সনটা থাকবে। আমরা এটাকে এরকম বলবো, যেহেতু আল্লাহ আছে আমরা একটু হি প্রেড দ্যাট আল্লাহ, প্রথমে এখানকার সাবজেক্ট আর মেয়ের পরিবর্তে মাইট, আল্লাহ মাইট হেল্প হিম। আমি এটাকে ধরে নিচ্ছি এটা কোনো থার্ড পার্সনকে ফলো করতেছে, টু দ্য বয়, টু হিম he said to him may Allah help you, may he wished prayed that Allah might help him। দেখো আরেকটা সেন্টেন্স আমাদের খুব পরিচিত, যে he may long live our president। এখানে যখন অপারেটিভ থাকে তখন মেয়ের পরে লং লিভ, আগে লং তারপরে লিভ, কিন্তু আমরা যখন অ্যাসার্টিভ করব আগে লিভ তারপরে লং, এটা উল্টে যাবে। অর্থাৎ সেন্টেন্সটা এমন হবে হি উইশড দ্যাট আল্লাহ দেয়ার প্রেসিডেন্ট মাইট লিভ লং। আচ্ছা, এটা হলো অপারেটিভ, যে উইশড বা প্রেইড। এরপরে আমরা যাব এক্সক্লেমেটরি মানে বিস্ময়সূচক। আমরা জানি আনন্দের হলে এক্সক্লেমড উইথ জয় দ্যাট, দুঃখের হলে এক্সক্লেমড উইথ সরো দ্যাট। আর যদি দুঃখ বা কষ্ট কোনোটাই বোঝা না যায় তখন শুধু এক্সক্লেম দ্যাট বলবা। এছাড়াও তোমার কখনো কখনো ওয়ান্ডার দ্যাট এরকম শব্দ ব্যবহার করতে পারো। তো তুমি যেটাই ব্যবহার করো সবগুলা ফর্মই তোমার মনে রাখা উচিত, কারণ তোমার ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করতে হবে, সেজন্য বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। তো দেখো যে যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স হোয়াট বা হাউ দিয়ে শুরু হয়, হোয়াট বা হাউ দিয়ে সেক্ষেত্রে সবার শেষে থাকে ভার্ব, তার আগে থাকে সাবজেক্ট। আমরা বলেই ফেলছি যে ইনডিরেক্ট মানে সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্স। সাধারণত এই হোয়াট বা হাউ বাদ চলে যাবে, এটার পরিবর্তে ভেরি অথবা গ্রেট। তোমরা যদি আরেকটু জানো, অ্যাডজেক্টিভ থাকলে ভেরি বসে সেন্টেন্সের মধ্যে, আর নাউন থাকলে গ্রেট বসে। প্রচলিত নাউন কোনগুলো দেখো, ফুল যেগুলো বেশি আসে, নিউজ, পিটি, প্লেস এরকম ধরনের, অথবা যে কোনো নাউন হলেই তোমরা গ্রেট বলবা, এবং অ্যাডজেক্টিভ হলে ভেরি বলবা। ওকে, আমি একটা উদাহরণ দেখাচ্ছি, দেখো he said what a nice picture it is। হোয়াট নাইস পিকচার ইট ইজ, এখানে নাইস একটা অ্যাডজেক্টিভ, এই জন্য তোমরা এরকম বলবা হি এক্সক্লেম দ্যাট, হি exclaimed that it was a very nice picture। ফুল স্টপ। আগে আমরা সাবজেক্ট আনবো, তারপরে এক্সক্লেম, তারপরে দ্যাট। আর তুমি এক্সক্লেমডের জয় বা সরো সেখানে আনতে পারো, আর যদি স্পষ্ট বোঝা না যায় সেই ক্ষেত্রে এক্সক্লেম দ্যাট। ওকে, এই সেন্টেন্সটা যদি নাউন দিয়ে থাকে, দেখো হি সেড হোয়াট এ পিটি, হোয়াট এ পিটি, PITY, হোয়াট এ পিটি। এইখানে আমরা জানি কোনো সেন্টেন্সে যদি সাবজেক্ট ভার্ব উজ্জ্ব থাকে, প্রথমে আমরা ইন্ট্রোডাক্টরির কাছে যাব। ইন্ট্রোডাক্টরি জায়গা বোঝাইতে দেয়ার,
আর কাছের জিনিস ইহা বোঝাইতে ইট। আমরা এখানে ইটিস আমরা ধরে নেব হটে পিটি ইটিসটা উজ্জ্ব আছে। আমরা এটাকে যখন ইনডিরেক্ট করতে যাব তখন এইভাবে দেখো যে ভেরি বা এই হোয়াটে পরে হতে ভেরি বা গ্রেট, যেহেতু পিটি একটা অ্যাজ নাউন সেজন্য এখানে গ্রেট আসবে। হি এক্সক্লেম দ্যাট exclaimed that it was a great pity। দেখো আমরা তিনটা সেন্টেন্স পেলাম যার মধ্যে ইনভার্টেড কমা উঠে দ্যাট বসাচ্ছি। এবার আমরা ইম্পারেটিভে যাব। ইম্পারেটিভ ইম্পারেটিভ মানে আদেশ, উপদেশ, অনুরোধ। সাধারণত আমরা এখানে রিপোর্টিং ভার্ব চেঞ্জ করে যদি আদেশ থাকে অর্ডার, উপদেশ থাকলে অ্যাডভাইসড, অনুরোধ থাকলে রিকোয়েস্টেড, কখনো কখনো বেগড হতে পারে। আচ্ছা, এগুলা রিপোর্টিং ভার্ব চেঞ্জ করবো এবং যেহেতু এগুলা ট্রানজিটিভ ভার্ব এরপরে অবজেক্ট থাকবে। আর তোমরা জানো ইম্পারেটিভ সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় সেই ক্ষেত্রে ইনভার্ট কমার পরিবর্তে টু বসে প্লাস ভার্ব ওয়ান। আর যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা রিপোর্টেড স্পিচ নেগেটিভ হয় সেই ক্ষেত্রে নট টু প্লাস ভার্ব ওয়ান, ইনভার্ট কমা উঠে নট টু বসে। অথবা রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলে আমরা ফরবেড করতে পারি। ফরবিড এর ফার্স্ট ফর্ম ফরবেড প্লাস টু প্লাস ভার্ব ওয়ান। ফরবেড মানে কাউকে কোনো কিছু করতে নিষেধ করা, এটা রিপোর্টিং ভার্ব চেঞ্জ হয়ে যাবে এবং এর মধ্যে নেগেটিভ সিকোয়েন্স আছে দেখে আর পরে নট দিতে হবে না। আচ্ছা, আমি কিছু উদাহরণ দেখাচ্ছি, দেখো। হি said to his younger brother, please lend me 200 টাকা। আচ্ছা, দেখো এখানে যখন প্লিজ বা কাইন্ডলি এগুলো থাকে এগুলোর পরিবর্তে বেসিক্যালি রিকোয়েস্টেড হয়। তো এই শব্দগুলো না থাকলে যদি অনুরোধ বোঝায় সেই ক্ষেত্রে আমরা রিকোয়েস্টেড শব্দটা ব্যবহার করতে পারি রিপোর্টিং ভার্ব চেঞ্জ করে। দেখো, হি রিকোয়েস্টেড হিজ younger brother টু লেন্ড, টুর পরে ইনভার্ট কমা উঠে আমরা টু বসাচ্ছি, টু লেন্ড হিম অবজেক্টিভ 200 টাকা টুডে। যদি এখানে আমি আরেকটু বাড়িয়ে দিতাম টুডে টাকা, টুডে পরিবর্তে দ্যাট ডে, সরি ইনভার্ট কমা শেষ, ফুল স্টপ। এইভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে টু প্লাস ভার্ব ওয়ান, আর টুর পরে ইউজুয়ালি ভার্ব প্রেজেন্ট ফর্ম, এই জন্য আমরা এখানে কোনো চেঞ্জ করি নাই, এখানে টুডের জায়গায় দ্যাট ডে করেছি। এটা যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়। আর যদি নেগেটিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রে কী করে হয়, দেখো যে নট টু নেভার টেল এ লাই। আচ্ছা, যদি কখনো ডু নট বা নট নেভার দিয়ে ইম্পারেটিভ থাকে, এটা তোমার আদেশ বা উপদেশ বোঝায়, এটা একটা উপদেশ মানে নৈতিক কথা বলতেছে, সেজন্য এটাকে আমরা উপদেশ হিসেবে ধরে নিচ্ছি। তাহলে আমরা এটাকে বলতে পারি যে হি অ্যাডভাইসড হিজ younger brother not to tell a lie, তোমরা এই সেন্টেন্সটাকে এভাবেও করতে পারতে। আমি যদি ফরবেড ব্যবহার করতাম, হি forbade his younger brother to tell a lie, সে তার ছোট ভাইকে মিথ্যে বলতে মানা করে। এটা যদি এমন হতো, ডু নট রান ইন দ্য সান, ডু নট রান ইন
দ্য সান, সেক্ষেত্রে এই ডু নটটা বাদ যেত, শুধু নট টু বা ফরবিড এরকম সেন্স হতো যে হি অ্যাডভাইসড হিজ ব্রাদার নট টু রান ইন দ্য সান, অথবা হি ফরবিড হিজ ব্রাদার টু রান ইন দ্য সান। দ্যাট ইজ আমরা সাধারণ ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে অ্যাফার্মেটিভ হলে টু প্লাস ভার্ব ওয়ান, আর নেগেটিভ হলে নট টু প্লাস ভার্ব ওয়ান অথবা ফরবিড প্লাস টু প্লাস ভার্ব ওয়ান, তারপরে বাকিটা। আচ্ছা, এরপরে দেখো যদি ইম্পারেটিভ সেন্টেন্স লেট দ্বারা লেটস বা লেট আস, এটা যারা এই দুটো দ্বারা সাধারণত প্রস্তাব বোঝায়, প্রপোজাল বোঝায়। এক্ষেত্রে যদি রিপোর্টিং ভার্বের মধ্যে ফার্স্ট পারসন থাকে তখন ইনভার্ট কমা উঠে দ্যাট বসে, দ্যাট সবসময় বসে, এগুলোর ক্ষেত্রে ইনভার্ট কমা উঠে দ্যাট প্লাস যদি রিপোর্টিং ভার্বের মধ্যে ফার্স্ট পারসন থাকে তখন বলবা উই, না থাকলে দে, তারপরে শুড, তারপরে ভার্ব ওয়ান। আচ্ছা দেখো, হি সেড টু রাকিব লেটস গো আউট। দেখো এই লেটস বা লেটাস এটা দিয়ে প্রস্তাব বোঝাচ্ছে, আর লেটস আসলেও লেটাসের কিউমুলেটেড ফর্ম, এটা ব্রড ফর্ম ইলাবোরেশন লেটাস। তো যাই হোক, আমরা এরকম বলবো যে হি প্রপোজড টু রাকিব, যেহেতু একটা প্রপোজটা একটা ইন্ট্রানজিটিভ ভার্ব, এই জন্য এরপরে অব্যবহার করলে টু দিও। হি প্রপোজড বা সাজেস্টেড টু রাকিব দ্যাট দে শুড গো আউট। এখানে যদি রাকিব না থাকে ফার্স্ট পারসন থাকতো মি, সেই ক্ষেত্রে এখানে দে শুড না হয়ে উই শুড হতো, এই যা পার্থক্য। মানে রিপোর্টিং ভার্বের মধ্যে কোনোটা ফার্স্ট পারসন থাকলে উই শুড, আর না থাকলে দে শুড। ওকে, এবার দেখো লেট দ্বারা যদি এই লেটাস বা লেটস বাদে অন্য কোনো লেট থাকে সেক্ষেত্রে তা দ্বারা অনুমতি চাওয়া বোঝায়। লেট দ্বারা অনুমতি চাওয়া বোঝালে আমরা দুইভাবে করতে পারি। একটা হলো তোমার রিকোয়েস্টেড, রিপোর্টিং ভার্ব চেঞ্জ হয়ে রিকোয়েস্টেড প্লাস টু প্লাস লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব ওয়ান। তোমরা লেটের নিয়ম জানো, লেটের পরে সবসময় সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ওকে, আমি প্রথমে এটা দেখাচ্ছি। দেখো যে হি সেড টু মি লেট মি গো নাও। আচ্ছা, এখানে আমরা প্রথম নিয়মটা যেটা করি, হি রিকোয়েস্টেড মি টু গো দেন। He requested me to go to. He requested me to let him. Requested me to let him go then. নাও থাকলে দেন, অর্থাৎ আমরা এটাকে টু প্লাস লেট প্লাস অবজেক্ট বাকিটা ঠিক রাখছি। কিন্তু সবচেয়ে ভালো নিয়ম দেখো, আমরা লেটটাকে উঠাই দেব। লেটটাকে উঠালে কেমন করতে হয়, এখানে রিপোর্টিং ভার্ব করবা টোল্ড প্লাস অবজেক্ট, তারপরে দ্যাটের পরে এইখানে যে অবজেক্ট থাকবে তার সাবজেক্টিভ ফর্ম, যেমন এখানে থার্ড পারসনকে ফলো করছে, এটা হি। এই হির পরে মাইট বি অ্যালাউড, এটা লেট উঠানোর জন্য মাইট বি অ্যালাউড প্লাস টু প্লাস ভার্ব ওয়ান। যদি পারো তোমরা এই ফরম্যাটটা একটু মনে রাখবা, যে সেক্ষেত্রে এটা কেমন হবে। দেখো, হি টোল্ড মি দ্যাট হি মাইট বি অ্যালাউড টু গো দেন। অর্থাৎ আমরা এই লেট উঠানোর জন্য প্রথমে রিপোর্টিং ভার্ব চেঞ্জ করে টোল্ড করছি, টোল্ডের পরে অবজেক্ট, তারপরে দ্যাট, তারপরে রিপোর্টেড স্পিচের যে সাবজেক্ট সেটার সাবজেক্টিভ ফর্মে দেখাবো। সাবজেক্ট দেওয়ার পরে মাইট বি অ্যালাউড, তারপরে টু
তারপরে ভার্ব ওয়ান যোগ বাকি অংশ। এইটা হলো আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম। এবার দেখো আমরা আজকের যে শেষ টপিকস ইন্টারোগেটিভ, সেই ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে কথা বলবো। তোমরা জানো ইন্টারোগেটিভ দুই রকমের প্রশ্ন হয়, শুধু অক্সিলারি দিয়ে, শুধু অক্সিলিয়ারি ভার্ব দ্বারা, অথবা ডবল এইচ প্লাস অক্সিলারি ভার্ব। ডবল এইচ কোনগুলা দেখো, হু, হুইচ, হোয়ার, হোয়েন, whom, whose, why, how, what। এই 9টা, এই প্রত্যেকটা বানানে দেখো ডব্লিউ এবং এইচ আছে, এই জন্য এদেরকে আমরা ডব্লিউ এইচ বলছি। আমরা এখানে জানি যে একটা সেন্টেন্সকে যখন অ্যাসাইড প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে প্রশ্ন করার জন্য আমরা ডু বা ডাজ বাড়তি অক্সিলারি নিয়ে আসি, আর পাস্ট ইনডেফিনিটে ডিড। তো আমরা যখন শুধু ডু বা ডাজ দ্বারা প্রশ্ন করব, এই ডু বা ডাজ ভ্যানিশ করে শুধু রিপোর্টেড স্পিচের ভার্বের পাস্ট ফর্ম করে দিলেই হয়ে যাবে। আর যখন ডিড থাকবে, আমরা জানি ডিড পাস্ট পারফেক্ট, সেই জন্য সাবজেক্টের পরে হ্যাড যোগ ভার্ব 3। আর শুধু অক্সিলারি দিয়ে যখন প্রশ্ন করা হয়, তখন আমরা ইনভার্ট কমা উঠায় ইফ বা ওয়েদার ব্যবহার করব। আমরা বেশিরভাগ সময় ইফ ব্যবহার করা হয়, কিন্তু এটাকেও খেয়াল রাখবো অবশ্যই, কারণ আমাদের ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করতে হবে। তো আমি প্রথমে শুধু অক্সিলারি দিয়ে তোমাদের প্রশ্ন করাই দেখি। দেখো যে হি সেড টু মি, ডু ইউ লাইক মাই বুক, নোট অফ ইন্টারোগেশন। এইখানে দেখো ডুটা একটা অক্সিলারি হিসেবে কাজ করছে, আর এইখানে প্রশ্নবোধক চিহ্ন থাকলেই আমরা রিপোর্টিং ভার্ব চেঞ্জ করে আস্কড করব, আর আস্কটা একটা ট্রানজিটিভ ভার্ব, এরপরে অবশ্যই অবজেক্ট বলবে। তো দেখো যে হি আস্কড মি ইফ, সাবজেক্ট ফলো করবে, আই লাইক, এটা পসেসিভ থার্ড পারসনকে ফলো করছে, হিজ বুক, ফুল স্টপ। ইনডিরেক্ট মানেই অ্যাসার্টিভ সেন্টেন্স, এবং অবশ্যই শেষে ফুল স্টপ থাকবে। তুমি যদি এখানে ইফ না দিয়ে ওয়েদার দিতা, তাহলেও কোনো সমস্যা হতো না। ওকে, দেখো তো যদি আমরা শুধু ডু ডিড ডাজটাকে বাদ দিয়ে দিতে পারি, ডু বা ডাজ বাদ দিয়ে শুধু ভার্বের পাস্ট ফর্ম, কিন্তু ডিড থাকলে ভার্ব হ্যাড যোগ ভার্ব 3, হ্যাড যোগ ভার্ব 3। হ্যাড যোগ ভার্ব 3। ওকে, এরপরে দেখো আমরা যদি ডিড দিতাম, ডিড দিলে কেমন হতো? ডিড দিলে এখানে ইফ আই হ্যাড লাইক, শুধু ভার্ব 3। ডু বা ডাজ যখন প্রশ্ন করার জন্য ব্যবহার হয়, এগুলো ভ্যানিশ করে শুধু ভার্বের পাস্ট ফর্ম। কিন্তু কোনো কারণে যদি ডু নট বা ডাজ নট থাকে, সেটাকে আমরা ডিড নট করে দেবো। এখানে ডু বা ডাজ বাদ গেলেও ডু নট বা ডাজ নট বাদ না দিয়ে আমরা ডু নট বা ডাজ নটকে করবো ডিড নট। আর যদি ডিড নট থাকে, সেটাকে করব হ্যাড নট। ডু বা ডাজ নটকে করব আমরা ডিড নট যোগ ভার্ব 1। আর যদি ডিড নট থাকলে হ্যাড নট যোগ ভার্ব 3। এইটা করব আমরা আগের মতোই। আমরা ইনভার্ট কমা উঠে ইফ বা ওয়েদার বসবো। যেমন দেখো আমরা এই সেন্টেন্সটাকে যদি এরকম বলতাম, ডন্ট ইউ লাইক মাই বুক, এক্ষেত্রে বলতাম ইফ আই ডিডেন্ট লাইক হিজ বুক, ইফ আই ডিডেন্ট লাইক হিজ বুক। ওকে, তো এইটা হলো আমাদের শুধু অক্সিলারি দিয়ে যখন প্রশ্ন করা হয় সেটার। কিন্তু যদি এমন অক্সিলারি থাকে যেটা বাদ দেওয়া যায় না, যেমন দেখো যে আর ইউ এ স্টুডেন্ট, আর ইউ আ স্টুডেন্ট অফ দিস
কল ইজ